ভবন নির্মাণ শেষ না করেই ১,৭০,০০,০০০ টাকার বিল তুলে নিয়েছেন হত্যা মামলার পলাতক আসামি ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার। গণঅভ্যুত্থানের পর কাজ শেষ না করে এমন ১০ পলাতক ঠিকাদার বিল তুলেছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে এ মাসেই বিল তুলে নেন তারা। যদিও প্রধান প্রকৌশলী বলছেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর শেরেবাংলা সরকারি মহিলা কলেজের ১০ তলা ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালে। ৭ বছর পার হলেও শেষ হয়নি কাজ। ভবনটির ঠিকাদার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, যিনি জুলাই আন্দোলনে হত্যা মামলার পলাতক আসামি। লিয়াকত শিকদার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ হওয়ার পর নতুন অ্যাকাউন্ট খুলে শিক্ষা প্রকৌশল থেকে গত ২৩ জুন ১,৭০,০০,০০০ টাকার বিল নেওয়া হয়। এর আগে মার্চেও দেয়া হয় ১ কোটি টাকার বিল, কিন্তু কাজ শেষ হয়নি। দীর্ঘ ৭ বছরেও কাজ শেষ না হয় চরম ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। এই বিল্ডিংটা বন্ধ থাকার কারণে আমাদের বাচ্চাদের ক্লাস করতে খুব সমস্যা হচ্ছে। সবাই এখন ওই বিল্ডিং এ ক্লাস করতেছে, তো আমাদের ক্লাসে একটুখানি হইতেছে, সমস্যা হইতেছে। তো তখন থেকে দেখতেছি বানানো হচ্ছে। আমি এখন ১০ম শ্রেণীতে পড়ি, এখনো দেখতেছি বানানো হচ্ছে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের একাডেমিক ভবন নির্মাণেও একই ঘটনা ঘটেছে। এরকম বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেরই ভবন নির্মাণের কাজ শেষ না করেই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে বিল তুলে পালিয়ে আছে ঠিকাদাররা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এসব কর্মকর্তার বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা, না হলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে না। শিক্ষা গবেষকরা বলছেন, কাজ শেষ না করেই বিল দিলে সেই কাজ শেষ হওয়ার সুযোগ বেশিরভাগ ক্ষেত্রেই আর থাকে না। তাড়াহুড়ো করে যখন জুন মাস আসে, তাড়াহুড়ো করে বিল দেওয়ার একটা বিষয় দেখিয়ে একটা অজুহাত দাঁড় করায়, অজুহাত দাঁড় করিয়ে যে কাজটা আমরা বিল দেওয়া লাগবে, এই অর্থ বছর টাকাটা বরাদ্দ করে দিয়ে দেওয়া লাগবে, তো করে দেয়। এবং কোয়ালিটি যেমন খারাপ হয় এবং আনফিনিশড থেকে যায় অনেক কাজ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের নির্দেশেই কাজ শেষ না হলেও বিল দেয়া হয়েছে। এমন অভিযোগ অস্বীকার করে প্রধান প্রকৌশলী বলছেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে চিফ ইঞ্জিনিয়ার প্রকল্প তোলার নির্দেশ দিতে পারে। অর্থ ব্যয়ের সাথে এবং বিল পেমেন্টের সাথে চিফ ইঞ্জিনিয়ারের কোনো সংশ্লিষ্টতা নেই। এখানে নির্দিষ্ট টায়ার আছে, বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা দায়িত্ব পালন করে তারাই পেমেন্ট করে থাকে। যদি তাদের কার্যক্রমে কোনো অসঙ্গতি থাকে আমরা বিষয়টি খতিয়ে দেব। যোগ সাজশে পলাতক স্বৈরাচারের দোষরদের এখনো অনৈতিক সুবিধা দেয়াকে লজ্জাজনক বলছেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার ও ব্যবসায়ীদের আশ্বাসে কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ফলে রোববার রাত থেকেই এনবিআর এর সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এছাড়া এনবিআর সংস্কারে ৫ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ে ব্যবসায়ীদের সংগঠন বিসিআই এর কার্যালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এনবিআর চেয়ারম্যানের অপসারণ, নিপীড়নমূলক বদলি আদেশ বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে প্রায় ২ মাস চলেছে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন। বেশিরভাগ সময়ই বন্ধ ছিল কর, ভ্যাট, কাস্টম সহ সকল বিভাগের কার্যক্রম। এমন পরিস্থিতিতে দৈনিক ক্ষতির পরিমাণ ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকা বলে জানান ব্যবসায়ীরা। এছাড়া গত শনিবার থেকে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে পণ্য আমদানি রপ্তানি সহ এনবিআর এর সার্বিক কার্যক্রম ছিল স্থবির। সমস্যা সমাধানে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই এর নেতৃত্বে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে বৈঠকে বসে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। সবশেষ সরকার ও ব্যবসায়ীদের আশ্বাসে সব কর্মসূচি প্রত্যাহার করা হয়। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। রাতে ব্রিফিংয়ে বিসিআই এর সভাপতি জানান, এনবিআর কর্মকর্তাদের ভুল বোঝাবুঝির কারণেই আন্দোলন কঠিন রূপ ধারণ করেছে। আলোচনার মাধ্যমে সংকট দূর হয়েছে। মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করি। দেখার পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি আশ্বস্ত হয়েছি এবং আশ্বস্ত করতে পেরেছি যে এই শাটডাউনটা আসলে কোনো হওয়ার কোনো কারণ, যুক্তি কোনো কারণ ছিল না। এনবিআর এর সংস্কার এগিয়ে নিতে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা পরবর্তীতে সরকারের সাথে কাজ করবে।
আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর-এর 6 কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ যাচাই বাছাই করেই অনুসন্ধান শুরু হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার। এছাড়া অন্য অভিযুক্তরা হলেন এনবিআর সদস্য AKM বদিউল আলম, কর অঞ্চল 8-এর মির্জা আশিক রানা, কর কমিশনার মোহাম্মদ মোর্শেদ উদ্দিন খান, যুগ্ম কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা এবং অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু। গত 20-25 বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে গাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল হোতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন ও সহযোগীদের কারাগারে পাঠিয়েছে আদালত। আর মামলার প্রধান আসামি ফজর আলী পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ এবং নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল হোতা রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন, অন্য 3 জন ছাত্রলীগের সদস্য ও তার সহযোগী। সুমন রাজনীতিতে আগে আমাদের সাবেক এমপি সুবহানুল্লাহ হারুনের সময় ছাত্রলীগের সভাপতি ছিল ইউনিয়নের। এখন বর্তমানে সে কি করে এটা আমি জানি না, মোটামুটি আমার জানা নাই। আর জাহাঙ্গীর আলম সরকার ওর ব্যানারের মধ্যে আছে, দেখবেন ব্যানারের সাথে তারপরে আমাদের যে ইসুফ-আব্দুল হারুন ওর সাথেও ছিল, বিভিন্ন জায়গাতে আমারই সাথে জড়িত ছিল। অশালীন ভিডিও ধারণ করে ফেসবুকে দেবে, এটা যারাই করেছে কাজটা ঠিক করেনি। রবিবার সন্ধ্যায় 4 জনকে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক মামুনুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মামলার প্রধান আসামি ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন, তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতর ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায়। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি ফজর আলী সাবেক এমপি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের অনুসারী। 5 আগস্টের পর স্থানীয় বিএনপির সঙ্গে চলাফেরা করলেও তিনি তাদের লোক নন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে এই আশ্বাস দেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদী আমলের মতো সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনো চলছে। একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, নারী নির্যাতনকারী অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অবিলম্বে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও জোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অপকর্মে আওয়ামী লীগ কর্মী জড়িত থাকলেও বিএনপির উপর দায় চাপানোর অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়ায় দেশে এসব ঘটনা ঘটছে। এ সময়
কুমিল্লার ঘটনায় জড়িতদের দ্রুত দৃশ্যমান বিচারের দাবি জানান বিএনপির এই নেতা। বলেন, গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি ও হেয় করতে চেষ্টা চালাচ্ছে পতিত সরকার। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঐকমত্য গঠনে আশা অনুযায়ী অগ্রগতি হয়নি, শঙ্কা দেখা দিয়েছে সময় মতো জুলাই সনদ তৈরিতেও। এমন মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে অধিকাংশ দল একমত হলেও উচ্চকক্ষের কাঠামো নিয়ে মতভেদ রয়েছে। এছাড়া সাংবিধানিক পদে নিয়োগ কমিটির প্রস্তাব নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। চলছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৭ম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতেই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির অঙ্গীকার করা হয়েছে, তবে ঐকমত্যের অগ্রগতি নিয়ে হতাশা রয়েছে। 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলো। সত্যি কথা হচ্ছে যে আশাবাঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে মত দিয়েছেন রাজনীতিবিদেরা। আমরা আপার হাউসটাকে চাই যে এটা সংখ্যানুপাতিক হারে হোক। তাতে হয় কি জিপিআর, তাতে হয় কি এটা একটা ভেরিয়েশন আসে। 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ করতে হবে, এ বিষয়ে একমত, কিন্তু উচ্চকক্ষের গঠন সংখ্যানুপাতিক অর্থাৎ মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে, এ বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিও চায় না বিএনপি। এতে সংস্কার চেষ্টা বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করে এনসিপি ও জামায়াত। সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি এবং সেই গঠন প্রক্রিয়াটা আরও শক্তিশালী করি। আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি, আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা ক্ষমতার সেটা আমরা যেতে পারি। আমি মনে করি এরকম সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই, সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না। তাদের ইচ্ছা মতো, মর্জি মতো দলান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেবে, তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে, বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জবাবদিহিতার জায়গাকে নিশ্চিত হতে দেবে না। এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে, তাদের সঙ্গে বাংলাদেশের আপামর জনতার কোনো সংযোগ নেই। বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করবে ঐকমত্য কমিশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণা দিয়েছে এনসিপি। রোববার সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে বাংলা মোটরে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে বলে জানায় দলটি। ৩০ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ৬৪টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস ও ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালনের আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। বৈষম্য বিরোধী শহীদ দিবস ১৬ জুলাই, ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে। জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। শেখ হাসিনার পদত্যাগে এক দফা ঘোষণার দিন ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণাও দেন তিনি। ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে ৩০ কার্যদিবস বলা হয়েছিল, সেই ৩০ কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের
উদ্যোগ আমরা দেখিনি। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানায় এনসিপি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমানবন্দরে গুলির ম্যাগাজিন নিয়ে যাওয়া অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার রাতে ফেসবুকে দেয়া বিবৃতিতে জানান, নিরাপত্তার স্বার্থে তিনি লাইসেন্স করা অস্ত্র রাখলেও সেটি বিমানবন্দরে নিয়ে যাননি। তবে এই ঘটনার খবর চাপ দিয়ে সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন আসিফ মাহমুদ। রোববার সকাল 7টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন তিনি। হযরত শাহজালাল বিমানবন্দরে তার ব্যাগ স্ক্যানিংয়ের সময় সেখানে একটি গুলির ম্যাগাজিন দেখা যায়। পরে সেটি আসিফের ব্যক্তিগত কর্মকর্তার হাতে পাঠিয়ে দেওয়া হয় এবং এ ঘটনায় উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। ফেসবুক পোস্টে আসিফ জানান, দেশের বাইরে যাওয়ার জন্য জিনিসপত্র গোছানোর সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে গেলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। সরকারি প্রোটোকল বা সিকিউরিটি যখন থাকে না, তখন নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র রাখেন বলেও জানান তিনি। মামলা বাণিজ্য ও ভুয়া মামলা থেকে রেহাই পেতে সরকার ফৌজদারি দণ্ডবিধিতে সংশোধনী আনছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর ফলে প্রাথমিক তদন্তেই খালাস পাবেন ভুয়া মামলার আসামিরা। রোববার দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান উপদেষ্টা। বলেন, মিথ্যা অভিযোগে করা ভুয়া মামলার রেহাই পেতে নতুন বিধান যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশ কমিশনার বা পুলিশ সুপার যদি প্রাথমিক তদন্তে মনে করেন অভিযোগ যৌক্তিক নয়, তাহলে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে। ম্যাজিস্ট্রেট তথ্য প্রমাণের ঘাটতি দেখলে বিচার শুরুর আগেই অভিযুক্তদের মুক্তি দিতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার এক ধরনের মামলা বাণিজ্য থাকে। এই লোকগুলা যারা এখানে আসামি হন, ওনারা 2-3 বছর যাবৎ একটা আশঙ্কার মধ্যে থাকেন যে কখন ওনাদেরকে গ্রেফতার করা হবে বা ওনাদের ক্ষেত্রে মানে গ্রেফতার বাণিজ্যটা হয় কিনা। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি CRPC-তে 173A। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে 7ম শ্রেণীর এক নারী শিক্ষার্থী। রোববার বিকেলে জামিয়া মাদানিয়া হাদিউল উম্মা মাদ্রাসার 7তলা ভবনের ছাদ থেকে পড়ে যায় শিক্ষার্থী ফারিয়া আক্তার মিম। বিকেলে তার মা মাদ্রাসায় দেখা করতে গেলে জানতে পারে মেয়ে ছাদ থেকে পড়ে গেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে তাকে কিছুই জানায়নি বলে অভিযোগ ভুক্তভোগীর মায়ের। গুরুতর আহত অবস্থায় মিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ICU-তে নেওয়া হয়। ঘটনার পেছনে ভিন্ন কিছু থাকতে পারে শঙ্কা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তারা। 8 মাস আগে ওই মাদ্রাসায় ভর্তি হন ফারিয়া আক্তার মিম। ঠিক 5:10-এ আমারে ফোন দিছে ম্যাডাম, ফোন দিয়ে বলছে যে একটা ছাত্রী ইয়েতে পড়ে গেছে, ছাদেতে পড়ে গেছে। ম্যাডাম ফোন দিয়ে বললো, পরে আমি দৌড়ে আসছি, আইসা নিচে আইসা দেখি যারা দৌড়াদৌড়ি করছে। এখান থেকে আমি আবার এখানে চলে আসি। আর আগে পরের কিছু আমি বলতে পারতেছি। পরে আজকে দিছে, আজকে 8 দিন। আজকে গেছি 4টা বাজে, গিয়া শুনি ওই নাকি পড়ে গেছে ছাদের থেকে, এরা বলতেছে। এইচএসসি পরীক্ষা দিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব 4। রোববার রাতে র‍্যাবের পক্ষ থেকে তথ্য জানানো হয়। স্বজনরা জানান, মাহিরা মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র ছিল মিরপুর কলেজ। 29শে জুন সকাল 8টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয় পরিবার। খোঁজ নিয়ে জানা যায় পরীক্ষার কেন্দ্রে অনুপস্থিত ছিল মাহিরা। রোববার সন্ধ্যায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। সাময়িক বরখাস্তের পরও নিয়মিত অফিস করছেন শরীয়তপুরের মুলনা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মাতবর। ইউনিয়ন পরিষদের সদস্যদের অভিযোগ, 1 বছরে প্রায় 40 লাখ টাকার চেক স্বাক্ষর করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল জলিল। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। চেক জালিয়াতির মামলায় 2024 সালের 19 মে শরীয়তপুরের মুলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মাতব্বরকে 2 মাসের কারাদণ্ড দেয় আদালত। এরপর তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এরপরও নিয়মিত অফিস করছেন। অভিযোগ উঠেছে, টিআর কাবিখা সহ বিভিন্ন তহবিলের 40 লাখ টাকার চেকে স্বাক্ষর করেন তিনি।
মশা মারার ফগার মেশিনের 1 লাখ টাকা সহ বিভিন্ন খাতে অর্থ আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। অফিসের কাগজ দেখি আমরা সাইন করেন, কিন্তু ডিউ আমার নামে হয়, আপনি কি কাগজ ঠিক করছেন? আমরা কাগজে ঝামেলা আছে, চেয়ারম্যান সাহেবের কাগজগুলো ঠিক করে। উনি বিগত দিনে অনেক পরিষদে বসে অনেক কাজকর্ম করছে, স্বাক্ষর ঠাকুর করছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চালাইছে, সবকিছু করছে। শাস্তি দাবি করব যাতে একজন বহিষ্কৃত চেয়ারম্যান পরবর্তীতে অন্য কোনো জায়গায় যেতে বহিষ্কার হলে এই কার্যক্রম পরিচালনা করতে দুঃসাহস না দেখায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে চেয়ারম্যানের দায়িত্ব পালনের কথা জানান সচিব। তবে দায়িত্ব পালনের বিষয়টি অস্বীকার করেন জলিল মাদব্বর। হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে, এটা তো আমি বললাম, এটা আছে, এটা আছে না, পরে জমা দিছি, বাড়ার জন্য জমা দিছি। এখন তো আমি আপাতত বন্ধ, তো আমি ছুটি কাটাই বন্ধ, তো আমি তো বন্ধ রয়ে গেছি। চেয়ারম্যানকে মৌখিক অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেন ইউএনও। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যে ইউনিয়ন পরিষদের কথা বললেন, সেই ইউনিয়ন পরিষদ থেকে আমরা তথ্য সংগ্রহ করি, উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে বরখাস্ত অবস্থায় সে অফিস পরিচালনা করেছেন এবং আর্থিক লেনদেন করেছেন, তাহলে আইন বিধি অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা অতি দ্রুত সেই ব্যবস্থা করি। এদিকে পদে পুনর্বহালের জন্য আবেদন করেছেন ইউপি চেয়ারম্যান, তবে তা পায়নি বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর মগবাজারে আবাসিক হোটেলে সৌদি প্রবাসী এক ব্যক্তি, তার স্ত্রী ও ছেলের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা খাবারের বিষক্রিয়া থেকেই মারা গেছেন তারা। রোববার এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য ঢাকায় এসে শনিবার বিকেলে রাজধানীর মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠেন মনির স্বপ্না দম্পতি। সৌদি আরব প্রবাসী মনিরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। ঢাকার কেরানীগঞ্জেও আছে তার একটি বাড়ি। পুলিশ জানিয়েছে, শনিবার মগবাজারের হোটেলে ওঠার পর মনির ও স্বপ্নার সঙ্গে দেখা করতে আসেন কেরানীগঞ্জের বাড়ির কেয়ারটেকার রফিক। পরে বাইরে থেকে রফিকের আনা খাবার খেয়ে বমি করতে থাকেন তারা। গুরুতর অবস্থায় রোববার নেওয়া হয় আদ্দিন হাসপাতালে। প্রথমে মারা যান স্বপ্না, কয়েক মিনিটের ব্যবধানে মৃত্যু হয় মনির ও তাদের ছেলে নাইমের। এমন ঘটনায় হতবাক স্বজনরা, বলছেন এটি পরিকল্পিত হত্যা, চান সুষ্ঠু বিচার। খাবার সাথে সে বিষ প্রয়োগ করছে, প্রয়োগ করার পরে বিষক্রিয়া সে মারা গেছে, কতটুকু আমরা জানতেছি, এবং এটা সঠিক তদন্ত যেন হয়। কিছুই বুঝি না, কিছুই জানি না। কিছু বুঝার আগে 3 জন লোক 2-3 মিনিট 5-6 মিনিটের মধ্যে 3 জন চলে গেল, এবং যে মরে গেল সে সাধারণ কোনো লোক না, সে বাংলাদেশের এবং আমাদের অত্র এলাকার গরিবের বন্ধু। ঘটনাস্থল পরিদর্শন করেছে গোয়েন্দা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। সংগ্রহ করেছে আলামত। আটক করা হয় 2 জনকে। হোটেল কর্তৃপক্ষ বলতেছে যে তাদেরই আত্মীয় স্বজনরাই খাবার এখানে সরবরাহ করছে, এবং তারাই সকালে ফুড পয়জনিংয়ের কথা বলে হসপিটালাইজ করছে। এখন আমাদের যেটা ডাউট হচ্ছে যে সে মারা গেল কিভাবে, তারপর হচ্ছে কি উদ্দেশ্যে মারা গেল, সেটা মেডিকেল রিপোর্টের আগে তো বলতে পারছি না। এগুলো আমাদের ল্যাবে পরীক্ষা হবে, তারপর আমরা আয়োকে এটা আপনার পরীক্ষার ধরনের উপর নির্ভর করবে। শুধু খাবার নয়, খাবার ছাড়াও বিভিন্ন ধরনের আলামত আমরা জি না এই ধরনের এটা এখন বলা যাবে না, প্লিজ। থ্যাংক ইউ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতদের শরীরে বিষক্রিয়ার আলামত মিলেছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। আমাদের মনে হচ্ছে যে এটা কোনো পয়জন জাতীয় কিছু একটা হতে পারে। তাড়াতাড়ি পেশেন্ট মারা গিয়েছে, যার কারণে আমরা পরবর্তী মানে কি হয়েছিল এটা সঠিক বলতে পারছি না। 3 জনের মরদেহ লক্ষ্মীপুরের বাড়িতে দাফন করা হবে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামান্য বৃষ্টি হলেই রংপুর নগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার না করায় বৃষ্টির পানি জমে জলজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রাস্তায় জমে থাকা পানির সঙ্গে ড্রেনের ময়লা পানি মিলে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন নগরবাসী। সিটির প্রধান নির্বাহী বলছেন, জলাবদ্ধতা রোধে নগরের ড্রেনগুলোর সংস্কার কাজ করা হচ্ছে। বর্ষাকালের সামান্য বৃষ্টিপাতেই নাকাল রংপুরবাসী। নগরের একমাত্র শ্যামাসুন্দরী খালটি সংস্কার না করায় ময়লা আবর্জনা আর মাটি ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। শুধু খালি নয়, ড্রেনগুলোতে ময়লা আবর্জনা জমে থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। উল্টো ড্রেন থেকে পানি বেরিয়ে আসায় বেশিরভাগ পাড়া মহল্লার রাস্তাঘাট ও স্কুলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। সিটি কর্পোরেশন থেকে জলাবদ্ধতা নিরসনে নেই কোনো উদ্যোগ।
যারা আমরা অফিসে যাই তারা বিশেষ করে তারা এত বেশি প্রবলেমে পড়ে যায় বলার বাইরে। মানে ভাত পানি কিচ্ছু পাক করতে পারতেছি না, রাস্তাঘাট সব ভাসি গেছে। আমাদের প্রশাসনের কাছে আমাদের জোর দাবি যে আমাদের ড্রেনটা বড় করে উঁচু করলে আমরা পানিগুলো নিষ্কাশন হবে এবং আমাদের কষ্ট লাঘব হবে। শ্যামাসুন্দরী খাল ও নগরীর ড্রেনগুলো পরিষ্কার করে দ্রুতই জলাবদ্ধতা নিরসনের দাবি নগরবাসীর। বিভিন্ন পাড়া মহল্লা ছোট ছোট ড্রেন আছে, সেগুলোও কিন্তু এসে কানেক্টিং হয়েছে হচ্ছিল এই শ্যামাসুন্দরীর সাথে, সেগুলোকেও যথাসময়ে পরিষ্কার করা হয়নি। তিস্তা যেমন চর পরে সে আর পানি ধারণ করতে পারে না, ঠিক তেমনি করে শ্যামাসুন্দরীর বুকে যে পানিটা ধারণ করবে সেই ধারণ করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে, কারণ নিচে ভরাট হয়ে গিয়েছে। নগরীর জলাবদ্ধতা রোধে প্রধান ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। মাস্টার ড্রেনের প্রত্যেকটি আমরা টেন্ডারে পরিষ্কারের ব্যবস্থা নিয়ে নিয়েছি এবং সেটা শুধু প্রসেসে আছে তাই না, আমাদের এটা বৃহস্পতিবার থেকে পরিষ্কার কার্যক্রম শুরু হয়ে গেছে। জলাবদ্ধতায় নাকাল রংপুরবাসীর জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৩-৪ দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রংপুর বিভাগে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরে বিউটি পার্লারের আড়ালে নারীদের ৮৫ লাখ টাকা নিয়ে পালিয়েছে প্রতারক চক্র। বিভিন্ন প্রলোভনে পার্লারে আসা নারীদের টার্গেট করেন প্রতারক দম্পতি। টাকা উদ্ধারে থানায় অভিযোগ করলেও কোনো সমাধান পাননি ভুক্তভোগীরা। গাজীপুরের গাছায় মণি বিউটি পার্লার নামে ব্যবসা প্রতিষ্ঠান আছে পপি চাম্বু ও তার স্বামী অম্বর সাংমার। এই সুযোগে পার্লারে যাতায়াতকারীদের সঙ্গে সখ্যতা তৈরি করেন পপি ও তার স্বামী। ব্যবসায় বিনিয়োগ করতে গ্রাহকদের প্রলোভন দেখানো হয় আকর্ষণীয় মুনাফার। এতে নারীরা বিভিন্ন উপায়ে টাকা বিনিয়োগ শুরু করেন। এক পর্যায়ে অর্ধশতাধিক নারীর প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় পপি ও তার স্বামী। পপি আমার কাছ থেকে টাকা নিতে এই পর্যন্ত মনে হয় হাওলাত মাওলাত নিয়ে আমার স্ট্যাম্প করা ৫ লাখ আর চেকেও লেখা আছে ৫.৫ লাখ, আর আমার কাছ থেকে আমার ভাইয়ের কাছ থেকে আরো হাওলাত নিচ্ছে আরো ২-৩ লাখ মিলায় ৭-৮ লাখ টাকা ওর কাছে আমি পাবো। ওর সাথে আমার লেনদেনটা এভাবেই হয়েছে যে ও যেটা করবে, যে কাজটা করবে, পার্লারের কাজ করবে, ওটার মাধ্যমে আমাদের কিছু টাকা দিবে বেনিফিট। রমজানের ঈদের পরে সে ২৫ তারিখে আত্মগোপনে সে চলে গেছে। ওনাকে আর আমরা অনেক চেষ্টা করতেছি, খুঁজে পাচ্ছি না। পুলিশ বলছে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা দায়ের করে সমস্যা সমাধানের পরামর্শ দেয়া হয়। আমরা ওই যে পক্ষকে যেহেতু সবার কাছে চেক আছে, আমরা কোর্টে যাওয়ার পরামর্শ দিচ্ছি, আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। টাকা উদ্ধারে পুলিশ র্যাবের কাছে গেলেও এখনো সমাধান পাননি ভুক্তভোগীরা। এজন্য সরকারের হস্তক্ষেপ চান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।